একটা বিষয় পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প 2026 সালে সর্বাত্মক আক্রমণাত্মক ভূমিকায় রয়েছেন। তিনি কোনো রাগঢাক করছেন না, পদ্ধতিটি বেশ চেনা। তিনি একটা ছক মেনে চলছেন। প্রথমে একটি দেশকে সমস্যা হিসেবে চিহ্নিত করেন, বলেন এই দেশটা সমস্যা করছে। তারপর সেটিকে হুমকিতে পরিণত করেন, বলেন এরা আমাদের জন্য বিপদ। তারপর সেটা জরুরি অবস্থায় পরিণত হয় এবং তিনি হস্তক্ষেপ করেন। ট্রাম্পের স্পটলাইট এখন তেহরানের উপর। প্রকাশ্যে পরিষ্কার করে বলেছেন, ইরান যদি সীমা অতিক্রম করে তবে আমেরিকা তাদের শাস্তি দেবে। এটি অনেককে ভেনেজুয়েলা এবং নিকোলাস মাদুরোর কথা মনে করিয়ে দিয়েছে। কিন্তু এই ধরনের অপারেশন কি সত্যি ইরানে পুনরাবৃত্তি করা সম্ভব? এটা সত্য যে ইরান ভেনেজুয়েলা নয়, একটি অনেক বড় দেশ। এর ইতিহাস ভিন্ন। এটি অনেক বেশি মিলিটারাইজড এবং এর উল্লেখযোগ্য প্রতিরোধ ক্ষমতা রয়েছে। ইরানের হাতে এখনও হাজার হাজার মিসাইল আছে, যা ভেনেজুয়েলার হাতে ছিল না। ইরান এই মিসাইলগুলো ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে বা পারস্য উপসাগরের তেলের খনির বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সৌদি আরবের তেলের খনি বা দুবাইয়ের বন্দর সবই তাদের নিশানায়। ইরান অনেক বেশি সুরক্ষিত। তাদের ভেতরের দেয়াল অনেক শক্ত। রেভলিউশনারি গার্ডের দেশটির ওপর বিশাল নিয়ন্ত্রণ রয়েছে। তারা শুধু সেনাবাহিনী নয়, রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে সরকারকে রক্ষা করা। কারণ এই বাহিনী এবং তাদের নেতারা জাতীয় অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। তেল, নির্মাণ, টেলিযোগাযোগ সবখানেই তাদের হাত। সরকার পড়ে গেলে তাদের সাম্রাজ্যও পড়ে যাবে। ভেনেজুয়েলায় যা হয়তো একটি ক্লিনিক্যাল অপারেশন বা সার্জিক্যাল স্ট্রাইক ছিল, তা ইরানে একটি বৈশ্বিক সংঘাত বাঁধিয়ে দিতে পারে। পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠতে পারে। তাই ভেনেজুয়েলায় আমরা যা দেখেছি তা ইরানে পুনরাবৃত্ত হওয়ার সম্ভাবনা কম। তাহলে আমেরিকা কী পদক্ষেপ নিতে পারে? এখানে 3 স্তরের হাইব্রিড মডেল বিবেচনা করা হচ্ছে। পরিকল্পনাটি ইতোমধ্যেই চলছে। আমরা হয়তো টের পাচ্ছি না, কিন্তু চাকা ঘুরছে। 1. ইরানে ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধের মাধ্যমে বিশ্ববাসীকে জানানো কী ঘটছে। সুর চড়ানো, আয়াতুল্লাহদের নিন্দা করা যাতে তারা একঘরে হয়ে পড়ে, তাদের বৈধতা নষ্ট করা এবং সম্ভব হলে বিক্ষোভে সাহায্য করা। প্রযুক্তি দিয়ে, ইন্টারনেট দিয়ে। ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ইরানের জনগণের জন্য আপনার কি কোনো বার্তা আছে, তিনি বলেছিলেন, আমি শুধু এইটুকুই বলতে পারি যে তোমাদের স্বাধীনতার প্রতি তীব্র অনুভূতি থাকা উচিত। এই কথার মাধ্যমে তিনি সরাসরি ইরানের জনগণের আবেগকে স্পর্শ করতে চেয়েছেন, তাদের উস্কে দিতে চেয়েছেন। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ এবং নিষেধাজ্ঞা বাড়ানো, তাদের পকেট ফুটো করে দেওয়া। এই দুটো পয়েন্টে ইতোমধ্যেই কয়েক মাস ধরে চলছে। ইরান ইতোমধ্যেই কষ্টে আছে। তাহলে তৃতীয়টি কী হবে? মানবিক প্রতিশোধের উপর ভিত্তি করে সামরিক পদক্ষেপ। কিন্তু এটি সর্বাত্মক যুদ্ধ নয়। সামরিক এবং কমান্ডো নোটগুলোর ওপর নিখুঁত হামলা, তাদের যোগাযোগের কেন্দ্র, তাদের মিসাইল সাইটগুলো ধ্বংস করা, ব্যাপক সাইবার আক্রমণ যাতে তাদের সিস্টেম অচল হয়ে যায়, অন্তর্ঘাত বা স্যাবোটেজ, যা ভেতর থেকে তাদের দুর্বল করবে এবং প্রয়োজনে স্পেশাল ফোর্সেস অপারেশন। এতে ওয়াশিংটনের একটি বড় সুবিধা, তাদের সাথে আছে ইসরায়েল। 2025 সালের জুনে ইসরায়েল প্রমাণ করে দিয়েছে তারা কি করতে পারে। তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। ইরানের আকাশ ছিল তাদের খেলার মাঠ। এখন সেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত শক্তির কাছে সবকিছু আরও সহজ হতে পারে। তাহলে আমরা কি ইরানে মার্কিন হস্তক্ষেপের দ্বারপ্রান্তে? এটি অতটা সহজ নয়। এটি কোনো ভিডিও গেম নয়। যদি তেহরান স্পষ্টভাবে দেখে যে ওয়াশিংটন এবং জেরুজালেমে ইরান সরকার পরিবর্তন চাইছে, তাদের অস্তিত্ব হুমকির মুখে,
তবে তারা ব্যাপক মিসাইল হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। তারা তাদের সব মিসাইল একসাথে ছুড়ে দিতে পারে। ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতার বিষয়টিও অস্পষ্ট। সুতরাং পরমাণু যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। এটাই সেই জুয়া যা সবাই খেলতে ভয় পায়। তাই সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট আমেরিকা কোনো নো রিটার্ন পয়েন্ট তৈরি না করে চাপ বাড়াতে থাকবে, কিন্তু ইতোমধ্যেই টালমাটাল অর্থনৈতিক অবস্থায়। এই চাপ সহ্য করে ইরান টিকে থাকতে পারবে কিনা বড় প্রশ্ন সেটাই।